এক এক সময় মনে হয় না এই সংসারের একঘেয়েমি জীবন থেকে কোনো জায়গায় যদি একটু ঘুরতে যেতে পারতাম, কোথাও গিয়ে কটা দিন কাটাতে পারতাম, কি ভালোই না হতো। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একই কাজ, একই রুটিন, একই সংসারের সব কিছু। সত্যি কথা বলতে কি বলতো, আমার না কোথাও যাওয়া হয় না। ঘোরা বলে না, ঘোরাটা না সবার ভাগ্যে থাকে না। কেউ কম পয়সা থাকলেও তার অনেক জায়গায় ঘোরার ভাগ্য থাকে, আবার অনেকের অনেক টাকা থেকেও ঘোরার ভাগ্য থাকে না। সত্যি কথা বলতে ভাগ্যের ওপরে কিন্তু সব কিছু নির্ভর করে। জানো তো, আজ হয়তো আমার এমন অবস্থা, একটা সময় ছিল তখন ঘর ভাড়ি ছিল না, কিন্তু অবস্থা আমার খুব ভালো ছিল। দু হাত ভরে তোমাদের দাদাভাই টাকা ইনকাম করতো, খরচা করতেও দ্বিধাবোধ করতাম না। বয়সও কম ছিল, মেয়েও ছোট ছিল, যখন যেটা ইচ্ছে হতো তখন সেটা করতাম। কিন্তু কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম না। যখনই কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতাম, একটা না একটা বাধা বিপত্তি চলেই আসতো। কোন ভাগ্যক্রমে দুবার দীঘায় গেছি, একবারই মেয়ে ছোট থাকতে পুরী গেছি। ব্যাস, খুব ইচ্ছে করে। তোমাদের দাদাভাইকে এক এক সময় বলি, সবাই কি সুন্দর ঘুরতে যায়, বছরে একবার হলেও কোনো জায়গায় ঘুরতে যায়। আর আমাদের মতোই আমার মেয়েরও কপাল হয়েছে, আমরা যেহেতু কোনো জায়গায় যাই না, ওই কারণে মেয়েটারও কোনো জায়গায় যাওয়া হয় না। মেন কথা, আত্মীয় স্বজন সবই তো খর্দার মধ্যে, খর্দার বাইরে আর কেউ নেই। আর নিজের শ্বশুরবাড়ির দিক থেকেও সেরকম কেউ নেই, সেই কারণে কোনো জায়গায় যাওয়াই হয় না। নেই বলা ভুল, হয়তো অনেক দূরে থাকাতে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির মেন বাড়ি হচ্ছে ত্রিপুরা। খুব ইচ্ছে করে জানো তো, এক এক সময় মনটা খুব টানে, গিয়ে ঘুরে আসলে কি ভালো হতো। তারপরে আবার চিন্তা করি, এই ঘুরতে গেলেই তো কতগুলো টাকা, যেই টাকাটা দিয়ে ঘুরতে যাব ওই টাকাটা দিয়ে ঘরের কতগুলো কাজ হবে, বা অন্য কোনো যেই প্রবলেমগুলোয় আমি আটকে আছি সেগুলোর থেকে বেরাতে পারবো। সেগুলো ভেবেই আর কোনো সময় ঘোরার কথা আর ভাবা হয় না। এই যে পুজো যখন আসে বছরে, এই কটা দিন তিনটে চারটে দিন, যদি তিনটে চারটে দিনই তোমাদের দাদাভাইকে বলি না যে কলকাতায় ঠাকুর দেখাতে নিয়ে যাও, তোমাদের দাদাভাই এই তিনটে চারটে দিনই আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যায়। ওর শরীরের মধ্যে কোনো রকম দেখি না যে একটু কষ্ট আছে বা বিরক্ত হচ্ছে, হয় না। কারণ ও ভালো করে জানে এই বছরের কটা দিন 365 দিনই ঘরেই থাকি, ঘরে থেকে ঘরের কাজকর্মই করি। প্রত্যেক দিন সকালবেলা উঠেই না ভালো লাগে না, মনটা না খুব খারাপ লাগে। তারপরে কাজ করতে করতে তারপরে আবার একটু ঠিক হয়ে যায়। আর বিশেষ কথা কি জানো তো, বয়স বাড়ার সাথে সাথে দেখবে অভিজ্ঞতাটাও কিন্তু অনেকটা হয়ে যায়। তখন 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল, 17 বছর বয়সে মা হয়ে গেছিলাম। তখন বাচ্চা ভাবটা তখনও যায়নি, তখনও মনের মধ্যে একটা ফুর্তি ভাব ছিল, ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো তো ছিলই। মেয়েকে বাপের বাড়িতে রাখতাম বা মেয়েকে শাশুড়ি মায়ের কাছে রাখতাম, রেখে রেখে তোমাদের দাদাভাই আর আমি কত এদিক সেদিক ঘুরতাম সাইকেল করে, কারণ তখন তো গাড়িও ছিল না। সাইকেল করে ঘুরতে বেরিয়ে যেতাম। সন্ধ্যেবেলা হলেই এটা খেতাম ওটা খেতাম, গঙ্গার পাড়ে গিয়ে বসতাম। তো সেই সব দিনগুলো এক এক সময় ভাবি, যে মাঝে মাঝে বলিও ওকে যে চলো না একটু গঙ্গার পাড়ের থেকেই ঘুরে আসি, বা একটু কোনো জায়গা থেকে ঘুরে আসি। ওই যে বলে না, কাজকর্ম, সংসারের চিন্তা, নানা দিকের চিন্তা ভাবনায় আর সত্যি হয় না। তারপরে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের পড়াশুনো, মেয়ের পড়তে যাওয়া, মেয়ের টাইম মতো খাওয়া দাওয়া, কখন কোথায় পড়তে বেরাচ্ছে সেগুলো দেখা, সব কিছুর মাঝে আর হয়ে ওঠে না। যাই হোক, চলো, অনেকগুলো কথা বললাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, অনেকেই বলো যে পম্পা একটু তো ঘুরে আসতে পারো, কিন্তু ওই যে বললি না, ঘোরা আর আমাদের হয় না। তো যাই হোক, দেখো, এদিকে তো কথা বলতে বলতে সংসারের আশিবাসি কাজগুলো সব সারা হয়ে গেল। আশিবাসি বলতেই মোটামুটি যা সকালের একটু কাজকর্ম থাকে সেগুলো সারা হয়ে গেল। গতকাল টেডি বিয়ারটা পুরো শোকায়নি, আরেকবার গিয়ে চালের ওপরে দিয়ে আসলাম। কাকু এসছে, কাকুর তো কাজ আজকে আমার বাড়িতে শেষ, কারণ ওয়ালের আর অল্প একটু কাজ বাকি ছিল, সেইটুক করলেই কাকুর শেষ হয়ে যেত। কাকু কালকে রাত্রিবেলায় যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বলেছিল, এত সুন্দর ঘরের ভেতরটা রং করছো, ঘরের বাইরেটা যদি একবার রং করে নিতে বাবু খুব ভালো হতো। তো তোমাদের দাদাভাই বলল, এখন হবে না কাকু, কারণ বুঝতেই তো পারছো এতগুলো টাকা খরচা হয়ে গেল, তো পুজোটাও সামনে আছে, পুজোটা পার হোক তারপরে দেখছি। তবে কাকু বলল, তোমার একটা ওয়ালের অবস্থা খুবই খারাপ, সেটা হচ্ছে আমার সিঁড়ির ঘরের ওয়ালটা। সত্যি জানো তো, ওখান থেকে না এত পরিমাণে বালি পড়ে,
দেয়ালে একটু হাত লাগলেই ঝরঝর করে বালিগুলো ঝরতে থাকে। কাকু বলল, তুমি কিলো 5 মতো হোয়াইট সিমেন্ট এনে দাও। আমি ওই হোয়াইট সিমেন্টটা 2 কোট মতো এই দেয়ালের মধ্যে মেরে দিই, তারপরে তুমি যখন করাবে তখন পুরো বাড়িটা নয় করিয়ে নেবে। তো সেটা বলাতেই তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে ওই 5 কেজি মতো হোয়াইট সিমেন্ট এনে দিয়েছে। আর সত্যি কথা বলতে কাকু এই কাজটা আমার থেকে একদমই সেরকম চার্জ নেয়নি। কাকু বলেছে আমাকে একটা রোজ দিলেই হবে, তো তোমার ওয়ালটা খুব খারাপ অবস্থা, তো এত সুন্দর ভেতরে রং হয়েছে, বাইরের ওয়াল থেকে যদি জল ভেতর দিকে স্লোপ করে তাহলে রংটা পুরো বাজে হয়ে যাবে আর দেয়ালও তাড়াতাড়ি নোনা ধরে যাবে। সেটা ভেবেই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে কাকু ওইটুকুনি করে দিক। তাই আজকে ওই সিঁড়ির ঘরের দিকটা কাকু হোয়াইট সিমেন্ট মেরে রাখছে। কোনো রং হচ্ছে না, কিন্তু আমার ঘরের রং করাতে অনেকটা প্রাইমার বেঁচে গেছে। ওই হোয়াইট সিমেন্ট করে তারপরে প্রাইমার লাগিয়ে দেবে, তাতে দেয়ালটা একটু তেলে হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না জল পড়লেও। এদিকে কাকু তো করছে, দেখো কীরকম শ্যাওলা পড়েছে দেখেছো। পুরো দেয়ালটা তো কাকু আগে ভিজিয়ে তারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়ে এই দেখো সিমেন্টটাকে এখন গুলেছে। হোয়াইট সিমেন্টটা বেশ সুন্দর জানো তো, তোমাদের দাদাভাইও করেছিল। যখন আমার বাড়ির সামনেটা রং হলো, তোমাদের দাদাভাই করলো না, তখন এই হোয়াইট সিমেন্ট দিয়ে করেছিল। তবে যে যার মিস্ত্রি, কাকু করেছে কত সুন্দর হয়েছে, আর তোমাদের দাদাভাই করেছে কোনো দিকে এবড়ো খেবড়ো, ব্রাশের তুলির ছাপ দেখেছো সামনেটা আর এই পাশটা কতটা তফাৎ। তোমরা হয়তো অনেকেই বলবে এই তো কালকে বললে বাইরেটা করাবে না, অমনি তো না নেই করেও আজকে অমনি বাইরেটা করে নিচ্ছ। দেখো ভেতরে এত টাকা খরচা করতে পেরেছি, আর এই হোয়াইট সিমেন্টটার 5 কেজির দাম হচ্ছে এই 250 টাকা মতো। এইটুকুনি এনে দিতে তো ঠিকই পারতাম, তো সেই কারণেই কাকুকে বললাম করে দাও। আর আমাদের পুরো বাইরেটা যদি হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো বাড়িটা যদি করতে চাই বাইরেটা, তাহলে 50 কেজি মতো হোয়াইট সিমেন্ট লাগবে। তো কাকুর থেকে কাকুর বাজেটটা আর আমার কতটা মাল মেটিরিয়াম লাগবে সেটাও শুনে নিলাম। তো কাকুকে বলেছি দেখি পুজোর পরে, কালী পুজো টুজো পার হয়ে যাবে তারপরে পুরোটা করাবো, কারণ আমার রাজমিস্ত্রিরও একটু কাজ বাকি আছে। আমার পুরনো বাথরুমটা যেখানে ছিল ওখানে একটু প্লাস্টার করা বাকি আছে। ওই শীতের মধ্যে ইচ্ছে আছে এইটুকুনি কাজকে কমপ্লিট করব। ওদিকে কাকুকে চা করে দিলাম, নিজেরাও চা খেলাম, খেয়ে দিয়ে চলে গেলাম দোকানে। রান্না করব, ঘরের চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো 1 কেজি মতো নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই বলল 2 দিন চালাও, তারপরে আবার আমি একেবারে চালটা নিয়ে আসব। পুজোর আগে মোটামুটি ঘরেরও একটুখানি সব কিছু তুলে নেব, কারণ দেখবে পুজোর মধ্যে না সত্যি কথা বেশ ঘরে একটু সব ভর্তি জিনিস থাকলে কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় আমার বাবা মাকেও দেখেছি এরকম করতে। পুজোর আগ দিয়ে বাবা সব ঘরের দোকান সদাই নিয়ে আসতো, সব কিছু ভর্তি থাকতো। বাবা বলতো তোদের যাতে পুজোর মধ্যে দোকানে গিয়ে ধার বাকি চাইতে না হয়, কারণ অনেক কষ্ট করে মানুষ হয়েছে, তো ধার বাকি করেই আমার বাবা দোকান থেকে জিনিস আনতো। ওই যে ধার বাকিতে পুজোর সময় চাইতে যাব, কে কি বলবে, সেই কারণে বাবা সবসময় চাইতো পুজোর আগে সব কিছু ঘরে থাকতো। ভালো একটা সাবান আনতো, ভালো একটা শ্যাম্পু আনতো, তো সেগুলো না আমাদের মধ্যেও রয়ে গেছে জানো তো। প্রতি বছর পুজোর আগে সব কিছু দোকান সদাই তুলি, ঘরে সব কিছু পরিপূর্ণ করে রাখি, মা দুর্গার আগমনে যেন সব কিছু ভালো হয়। আমরা তো সবাই এটাই আশা করি, তাই না? আজকে দোকান সদাই নিয়ে এসেছি আমার সংসারে আজকের দিনটা চলার মতো। কি রান্না করব ভাবতে না মাথা পুরো খারাপ হয়ে যায়। আজ হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই বাড়িতে নেই। মেয়েকে জিজ্ঞাসা করলাম কি রে চিকেন খাবি? তো মেয়ে বলল না মা, কিছু একটু যা হোক রান্না করো। কি রান্না করব এই একটা বড্ড সমস্যা সকালবেলায় হয় জানো তো। তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম ধোকা রান্না করলে খাবি? বলল হ্যাঁ, তবে ধোকাটা আজকে আর ঘরে বানাইনি, প্যাকেট কিনে নিয়ে আসলাম। জলটা একটু বেশি হয়ে গেছে, ধোকার প্যাকেটটা কেটে ভিজিয়ে রেখে দিলাম। আর পটল নিয়ে এসেছি দেখতে পেলে, তো 2 রকমের রান্না করব। 2 রকম একেবারে রান্না করব কেন, যাতে 2 বেলা আমার হয়ে যায়। আমি তো একবারই রান্না করি। তোমরা অনেকেই বলেছো দিদির ডিনার রেসিপি শেয়ার করতে। আমার ঘরে ডিনার রেসিপি বলে আলাদা কিচ্ছু হয় না গো। দুপুরবেলা যা রান্না হয় সেটাই আমার রাতের বেলাও হয়ে যায়। রান্নাবান্না এখন বসালাম না, সকালবেলা আমি তো চা বিস্কুট খেয়েছি, মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসেছি, মেয়ে পরে ম্যাগি খেয়ে নেবে।
দেখলাম অনেকটা টাইম আছে, সবে তো বাজে 10:30, কিছু একটু কাজ করা যাক। দুটো ভিআইপি বার করলাম। যতক্ষণ আমার ঘরের নতুন আলমারিগুলো না দিচ্ছে ততক্ষণ তো আমি জামা কাপড় সব খুলতেও পারছি না। ভাবলাম দুটো ভিআইপি বার করি, আজকে এত সুন্দর রোদটা আছে, কটা জামা কাপড় রোদে দিই। আর এই ভিআইপির জামা কাপড়গুলো এমনিতেও আমার সবসময় প্রয়োজন হয় না, এর মধ্যে শীতের জামা কাপড় আছে, পুরনো স্মৃতি জড়ানো কত কিছু আছে, তো সেইগুলোই এই ভিআইপির মধ্যে রেখে দিয়েছি। এইবার ভিআইপি তো উঠে যাবে সোজা বাংকারে। ভাবলাম তাহলে ভিআইপির জামা কাপড়গুলোই রোদে দিয়ে গরম করে রাখি, ভিআইপিগুলো একেবারে গুছিয়ে নেব। পাশের বাড়িতে আমাদের কীর্তন হচ্ছে, একটু সাউন্ড পেলে কিন্তু পেতে পারো আজকে, ঠিক আছে? তো দেখো এখানে সব জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি। এখানে আমার পুরনো অনেক শাড়ি আছে, আমার বিয়ের শাড়ি, তারপরে বিয়েতে পাওয়া কিছু শাড়ি যেগুলো এখন পরাই হয় না। সত্যি কথা বলতে এই শাড়িগুলো বার করলে আমার মেয়ে খুব হাসাহাসি করে, মা এই শাড়িগুলো কেমন। আসলে কী বলো তো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেছে না, নজরগুলোও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সময়কার শাড়িগুলো আমাদের খুব ভালো লাগতো, কিন্তু আমাদের ছেলে মেয়েদের এখন আর আমাদের জিনিসগুলো পছন্দ হয় না। এমনই হতো, ছোটোবেলায় মা যখন জামা কাপড়ে রোদ্দুরে দিত আমরাও এগুলো বলতাম, ও মা এই শাড়িটা কেমন, এটা তো কেমন লাগছে। মা বলতো এইটা আমার খুব পছন্দ ছিল। এখন আমি আমার মেয়েকে বলি এইটা আমার খুব পছন্দের, তো মেয়ে খুব হাসাহাসি করে জানো তো শাড়িগুলো দেখে। তো আমি এগুলোকে একেবারে তুলে দিয়েছি, কারণ সত্যি এইসব শাড়ি এখন আর পরাই হয় না। জামা কাপড় রোদ্দুরে দিয়েছি, দিয়ে দেখো ভিআইপিটা এখন ঝাড়তে বসেছি। এত পা ব্যথা কি বলবো তোমাদের, হাঁটু নিয়ে যেন নাড়াচাড়াই করতে পারছি না, এত হাঁটু ব্যথা। আসলে পরিশ্রমটাও তো কটা দিন ধরে খুব হচ্ছে, সেই কারণেই এত যন্ত্রণা, বুঝতেই পারছি। দিন নেই রাত নেই, একটু ঠিকমতো বিশ্রাম করতে পারছি না। যতক্ষণ ঘরটা একটু গুছিয়ে না তুলতে পারবো আর শান্তি হচ্ছে না। মেন কথা কি বলো তো, যতটা পারবো কাজ করব, সত্যি কথা, কারণ পুজো তো একটু ঠাকুর মাকুর দেখতে তো বেরাবই। যদি আগে থাকতে সমস্ত এত কাজকর্ম করে শরীরটা খারাপ করে রাখি তাহলে পুরো পুজোটাই মাটি হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো প্রত্যেক দিন চেঁচামেচি করে, কি দরকার এত তাড়াহুড়ো করে কাজ করার, কিন্তু ওই যে আমার তো আবার কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না। দেখো বিছানাটা কিন্তু আজকেও পাততে পারলাম না, কেন জানো তো, তোমাদের দাদাভাইয়ের টাইম হচ্ছে না, দুটো দিনই টাইম পাচ্ছে না, তো খাটের পায়াতে ইট দিতে হবে। হ্যাঁ, গতকালকে তোমরা অনেকেই বলেছো দিদিভাই ইট দিও না, খাটের নিচে কাঠ দিও। দেখো কাঠ দিলে আমার হবে না, আমার দুটো করে খাটের তলায় ইট দিতে হবে। জানি দেখতে হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। খাটের তলায় পুরো তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতি থাকবে, যেটা আমাদের নিত্যদিনের দরকার। তোমাদের দাদাভাই যখনই কাজে বেরাবে যন্ত্রপাতিও দরকার হয়, সেই কারণে ওর যাতে খাটের তলায় ঢুকতে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই আমাকে সবসময় খাটটা একটু উঁচুতে রাখতে হবে। যদি ওর যন্ত্রপাতি রাখার মতো একটা জায়গা থাকতো, করতে পারতাম, তাহলে কিন্তু খাটের তলায় ইট দিতাম না, খাটের পায়াতে নিচু নিচুই খাট কিন্তু বেশ ভালো লাগে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই খাটের উঁচু মাথাটা সবুজ দেয়ালের দিকটায় দিতে। না গো, আমার একটুও পছন্দ না। আমি ওই দেয়ালটা যাতে ওপেন দেখা যায় সেই কারণেই আমি এইভাবে খাটটা পেতেছি। আগে সব জিনিসপত্র আসুক, তারপরে দেখব কিভাবে সেট করে রাখা যায়। তোমরাও জানি ভালোর জন্যই বলেছো, কারণ ঘরে অনেকটা জায়গা হবে। তবে দেখা যাক, জিনিসগুলো আসুক, যখন পাতবো, যদি জায়গায় না হয় তোমাদের কথা মতোই আমাকে পাততে হবে। এদিকে রান্না বসিয়ে দিলাম, ঘরটা একবার গুছিয়ে নিলাম, একটু বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এদিকে রান্না করতে চলে আসলাম। ওদিকে কিন্তু জামা কাপড়গুলো গরম হচ্ছে। পটল পোস্ত করব আজকে। পটল পোস্তটা মারাত্মক হয়ে গেছিল, খেতে তো ভালো হয়েছে, তার সঙ্গে তেলও হয়ে গেছে প্রচুর। বুঝতে পারিনি গো, অনেকটা তেল হয়ে গেছে। আর ওদিকে ধোকার ব্যাটারটাকে কিন্তু আমি একেবারে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে পটল পোস্ত রান্না হবে আর ধোকার তরকারি রান্না হবে, দুটোই আমার মেয়ের খুব পছন্দের। তবে পটলটা খাবে না, এই যে পটলের মধ্যে যে গ্রেভিটা আছে এটা ওর খুব পছন্দের। আজকে আবার একটু দই দিয়েছি এর মধ্যে। এই পটল পোস্তটা খেতে খুব ভালো লাগে, অন্য একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা পুরোটা শেয়ার করব।
এই দেখো ধোকার ব্যাটারটা আজকে এত সুন্দর হয়েছে। আমি কিন্তু সচরাচর ধোকা কিনে আনি না, আমি ঘরেই বানাই। তবে আজকে আর ইচ্ছে করছিল না, কিনে নিয়ে আসলাম। আগে কিনে নিয়ে এসেই করতাম, একবার কিনে নিয়ে এসে করে এত বাজে হয়েছিল, তারপর থেকে আর নিয়ে আসি না। আর তারপরে মেন কথা পোকা ছিল। আমি যখন ব্যাটারটা নাড়াচাড়া করছিলাম দেখতেই পেয়েছো, আমি কিন্তু খুব লক্ষ্য করছিলাম। দিনের তুলনায় আমি কিন্তু আজকে একটু জোরেই কথা বলছি, জানি না আমি সাউন্ড আসছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, ধোকার তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে এখানে এক পাট জামা কাপড় তুলে নিয়ে আসলাম। তুলে তারপরে আরেকটা ভিআইপি বার করেছি, দুটো ভিআইপি আছে বললামই তো। তো সবই ম্যাক্সিমামই শীতের জিনিস। তো এই যে দেখো আরেক পাট জামা কাপড় রোদে দিয়েছি, কারণ এই 12:30টায় 1টা পর্যন্তই সুন্দর রোদ পড়ে, তারপরে আস্তে আস্তে রোদটা কিন্তু চলে যায়। তবে এই এখন দেখি রোদ চলে যায়, গরমকালে যে সারাদিন কোথা থেকে রোদ থাকে ভগবানই জানে। এই দেখো কাকুর বাইরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন আমারও এদিকের কাজ হয়ে গেছে। তবে কাকু কিন্তু নোংরা করে করেনি, দেখো কলে জল থাকতে থাকতে কাকু এই দিকটা পুরো ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আর সামনেটা দেখছো কতটা পার্থক্য কাকু করেছে আর তোমাদের দাদাভাই করেছে। এদিকে ধোকার তরকারিটা ম্যাক্সিমাম হয়েই গেছে, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ধোকাগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এবার একটু জলটা থাকতে থাকতেই, কারণ ধোকার ভেতরে তো একটু ধোকাটা সেদ্ধও হবে, আর ধোকার মধ্যে একটুখানি মশলাটাও ঢুকে যাবে। আর একটু ঝোলঝোল রেখে নামাবো, তাহলে ধোকাটা যখন দেখবে ঠান্ডা হবে তখন কিন্তু ওটাতেও অনেকটা গ্রেভি টেনে নেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তো এখন কোনো কাজ করতে পারবো না, আবার সব বিকেলবেলা করব। এদিকে মেয়ে আর আমি দুজনেই খেতে বসে গেলাম। সকালবেলা থেকে যেহেতু ভারী খাবার কিছু খাইনি, তাও বেজে গেল এখন 2:30। রান্নাবান্না করে এদিকে সব কিছু গুছিয়ে খেতে বসতে বসতে বাজে এখন 2:30। চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার কথা হচ্ছে বিকেলবেলায়। একটুখানি পিঠটা টান করেছিলাম, পিঠটা টান করে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। এদিকে আমিও ঘুমিয়েছি, মেয়েও ঘুমিয়েছে, মিষ্টুও ঘুমিয়েছে, আর কাকু কাকুর মতো কাজ করছে। কাকু আমাদের ডাকেও নি, জানো তো। আমরা ঘরে ঘুমাচ্ছিলাম, কাকু কাকুর মতো দেখি উঠে এসে বারান্দায় বসেছি। কাকু দেখি কাকুর মতো কাজ করছে, এদিকে ওয়ালের কাজ না, কাকু একটু ঠাকুর ঘরে আমাকে ডিজাইন করে দিচ্ছে। কাকু বলল ঠাকুরে গোপালের দুপাশ দিয়ে দুটো ফুল করে দেবো। তো আমি বললাম ঠিক আছে করো, এটা দুপুরবেলাতেই বলে রেখেছিলাম। তো দেখলাম কাকু এটাই করছে। আর এদিকে সিঁড়ির ঘরটারগুলো কাকু আবার বিকেলবেলা যখন জল আসলো তখন আবার ধুইয়ে দিয়েছে। কাকুকে বললাম তোমার ধুতে হবে না, আমি কালকে সব পরিষ্কার করে নেব, তবু কাকু করে দিল। আসলে কি বলতো, চেনা পরিচিত লোককে দিয়ে কাজ করানো এই একটা সুবিধা, তারা কিন্তু কষ্টটা বোঝে। চা খেলাম একটু, কাকুকেও একটু চা দিলাম, নিজেরাও একটু চা খেলাম ঘুমের আলিস্যটা কাটানোর জন্য। বসে বসে কি করব, এই যে ঘর বাড়ি তো পরিষ্কার করে সেই তো রাত্রি অবধি বসতেই হবে। কাকু তো এখনও কাজ করছে। মেয়েকে বললাম চল একটা বড় কাজ করি, এই যে সাজার জিনিস নিয়ে বসেছি। সকালবেলাতেই এই গামলাটা ধরে তোমাদের দাদাভাইকে ঘরে এনে রাখতে বলেছিলাম দিয়ে যাও, আস্তে ধীরে এটাকে পরিষ্কার করি। এটা কি বলতো, এখন সব থেকে ভয়ানক কাজ। মেয়ে যখন ছোট ছিল নিজের মতো সব কিছু রাখতাম, এখন মেয়ে বড় হয়ে গিয়ে আমার জিনিস আর আমার মতো নেই। আমি কোথাও বেড়াতে গেলে না একটা ক্লিপ পাই না একটা টিপ পাই। তো এই জিনিসগুলো দেখে খুব আফসোস হয় জানো তো। আর ভাইয়ের বিয়ের কথাটা মনে পড়ে, নিজের বিয়েতেও মনে হয় এত গয়নাগাটি কিনিনি, তো যা ভাইয়ের বিয়েতে কিনেছিলাম, এই চূড় দুটো কিনেছিলাম, ওই ভাইয়ের বিয়েতেই যা পড়েছি ব্যাস, আর সব এইভাবে তোলা, পড়াই হয় না, কোনো নেমন্তন্ন বাড়িও পাই না, কোনোখানে যাওয়াও হয় না, জিনিস ব্যবহারও করা হয় না। তাই চূড় দুটো দেখছিলাম, আবার একটু হাতে পরেও দেখলাম। আমার মেয়ে বলছে মা ঠাকুর বরণ করতে যাওয়ার সময় তো তুমি পড়তে পারো, তুমি কেন ওইভাবে বরণ করতে যাও? মাথা আরও বেশি ধরে গেছে, চোখ মুখটা দেখে বুঝতে পারছো আমার নিজের শরীরের মধ্যেই মানে মনে হচ্ছে যে জ্বর আসবে ঠিক। হ্যাঁ সত্যি গরম লাগছে। জ্বর আসার আগে ঠিক যেমন লাগে না, শরীরের ভেতরে প্রচণ্ড অস্থির লাগে, মাথা যন্ত্রণা করছে, গা হাত পা অসম্ভব ব্যথা। আর পা দুটো তো সকাল থেকেই তোমাদের বললাম, পা ফেলতেই পারছি না, পা এত ব্যথা। দেখবে খাটের ওপরের অবস্থা ওই দেখো, রোদ্দুরে তো দিয়েছি কিন্তু কিচ্ছু ভাজও করিনি, গুছাইও নি। তো এখন সাজার জিনিস গোছাতে বসেছিলাম, কাকুর কাজ হয়ে গেল, কাকু একেবারে চলে গেল, কাকুর কাজ শেষ।
আজকে অবধি কাকুর কাজ শেষ। বাইরে যেইটুকুনি করানোর ছিল পুরোটা তো বাইরে এখন করাতে পারলাম না, শুধু এই পাশটা থেকে প্রচণ্ড বালিও পড়ে আর এই পাশটার দিকে বেশি হ্যাসলাটা আসে, সেই কারণে এই যেদিনকে পরপর কদিন বৃষ্টি হলো ওই যে ড্রেসিং টেবিলের পেছনে যেই ওয়ালটা ওটা দিয়ে পুরো ঘাম ধরে গেছিলো। তারপরে কাকুকে দিয়ে হোয়াইট সিমেন্ট আনিয়ে আজকে মারলো আর তার সাথে প্রাইমারও করে দিয়েছে। তো এই আজকে অবধি কাকুর কাজ ছিল, ব্যস্ত হয়ে গেছে, কাকুর কাজ শেষ, আর কাকুর কাজ নেই। কাকুর সব গুছিয়ে নিয়ে চলে গেছে, শুধু কাকুর মইটা আছে, মইটা এসে পরে নিয়ে যাবে। আর এখানটায় তোমাদের দাদাভাই আসবে, আসার পরে এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার হয়ে বাংকারে উঠবে। তার আগে আমাকে কি করতে হবে বলো তো, ভিআইপিটা গোছাতে হবে। ভিআইপির যেগুলো মনে করব আলাদা আলাদা দুটো পার্টে ভাগ করে রাখবো, তো দুটো ভিআইপি ওপরে তুলে দেব, দিলে অনেকটা জায়গা ফাঁকা হবে। আর এই ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে না আরও মানে সাদা জিনিসগুলো সমস্ত ঘেটে ফেটে গেছে, আর অনেক পুরনো জিনিস ছিল সেগুলোকে বাদ দিচ্ছি, ওই করতে গিয়ে অনেকটা টাইম লাগছে, আর আমার আর ভাল লাগছে না। মেয়েকে বললাম যে তুই এখন কর, আমি একটুখানি পিঠটা টান করবো, সন্ধে ধরালো এইমাত্র, একটুখানি পিঠটা টান করব, তারপরে ড্রেসিং টেবিলটা আমি গোছাবো আর জামা কাপড়গুলো তারপরে গোছাবো, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে, ঠিক আছে। আর মাঝখানে মেয়ে চা করেছিল, চাও খেয়েছিলাম, কিন্তু তাতেও কোনো এনার্জি আসছে না। চলো এতটুকু গুছিয়ে নিই, পুরো ছড়ানো ছেটানো তোমাদেরকে তো দেখালামই, এতটুকু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের গোছানোর সময় দেখাচ্ছি, ঠিক আছে। আলাদা আলাদা করে দুজনের জিনিস সমস্ত আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। যতই ভাগ করি এমন হয় প্রয়োজনের সময় যখন কোথাও যাই তখন একটা না ক্লিপ পাই, না একটা গার্ডার পাই, না একটা টিপ পাই, কোনো সময় একটা থাকে না, একই সাথে থাকে না, সব ঘেটে আবার দুজনের জিনিস একই জায়গায় চলে আসে। যখন বেরোনো হয় তখন তো হুড়োপাড়ি করে বেরানো হয়, সব জিনিস চলে আসে এক জায়গায়। চলো আর কথা বলছি না, একটুখানি শুয়ে তারপরে আবার কাজ আরম্ভ করছি। ওই যে কথায় আছে না, মেয়েদের জীবন হচ্ছে কই মাছের জীবন, জানো তো। কোনো কিছুতেই মেয়েরা হারও মানে না, মেয়েরা বসেও পড়ে না। একটুখানি শুয়েছিলাম, তার কি আর শান্তি আছে? ওর বাবা চলে এসছে, এসেই বলছে কি ব্যাপার শুয়ে আছো, ঘর বাড়ির এই অবস্থা। একবারও জিজ্ঞাসা করে না যে কি ব্যাপার শুয়ে আছো, শরীরটা কি ভালো আছে, এইটা আর ঘুরে কেউ জিজ্ঞাসা করে না। তারপরে উঠে গেলাম, ভাবলাম সত্যিই তো, আমি যদি না করি এইভাবেই তো পুরো পড়ে থাকবে। তারপরে যেই আমি কাজে হাত দিলাম আর একটু চেঁচামেচি করলাম, ওর বাবাও কাজে হাত দিয়ে দিল, বাংকারে তুলিয়ে দিলাম। দেখো বললাম আগে এই জঞ্জালটাকে পরিষ্কার করে যা যা বাংকারে উঠবে মোটামুটি তোলো। এরপরে আমার পেছনে পড়ে গেছে, তুমি কি ভিআইপি গুছিয়েছো? আমি বললাম আজকে ভিআইপি আমি ধরবো না, কারণ আমার শরীর একটুও চলছে না যে অত জামা কাপড় বসে বসে এখন ভাঁজ করব। তুমি তোমার কাজগুলো করো, বারান্দাটা পুরো ফাঁকা করো, যদি ড্রেসিং টেবিল এই শোকেস আলমারি এগুলো চলে আসে রাখবো কোথায়। তো কাকুর মইটাকেও বললাম বার করে দিতে, আর দেখো ড্রেসিং টেবিলের ওখানটা ফাঁকা করে দিয়ে কি ভালো লাগছে না বলো দেখতে। তো এদিকে মেয়ে হাতে হাতে আমাকে দিল, আর আমি একেবারে ড্রেসিং টেবিলটাও পুরো গুছিয়ে নিয়েছি। তবে এইবারে ড্রেসিং টেবিল একদম অন্যরকম হয়ে গেছে। কেন জানো? প্রচুর সাজার জিনিস ফেলে দিয়েছি যেগুলো নষ্ট হয়ে গেছে, আর এখানে সব বাক্স দেখতে পাচ্ছ, সব বাক্সের মধ্যে করে করে ঢুকিয়ে রাখা হয়েছে। ড্রেসিং টেবিল একদম ফাঁকা, জানি না এরকম মানে কতদিন থাকবে, এটাই হচ্ছে কথা। এই দেখো সব বাক্স করে করে বাক্সর মধ্যে ভরে দিয়েছি, আর ড্রেসিং টেবিলটা দেখতে এখন সেম দেখো এমন লাগছে, পুরো ফাঁকা। আমরা খুব একটা মা মেয়ে দুজনে কেউই সাজগোজ অতটা পছন্দ করি না, বুঝেছো? তো সেই কারণে আমাদের কিন্তু মেকআপের জিনিসও বেশি নেই, আমাদের যে খুব একটা মেকআপের জিনিস তা কিন্তু নেই। আমাদের ঘরে যেটা আছে পাউডার অনেক আছে, আর আমার মেয়ে একটু নেল পালিশ পছন্দ করে, আমি একটু লিপস্টিক পছন্দ করি, সেটার কালেকশান আমাদের কাছে অনেক আছে। তো অনেক নেল পালিশ শুকিয়ে গেছে, তো সেগুলো ফেলে দেওয়া হয়েছে, আর কিছু আছে মেয়ের পছন্দের কিছু কালার, সেগুলো রাখা হয়েছে। তো সেই কারণেই কিন্তু আমাদের ড্রেসিং টেবিল একদম ফাঁকা। আমাদের একটু কানের পছন্দ, আমরা দুজনেই খুব কানের পছন্দ করি, কানের কালেকশান আমাদের কাছে অনেক, বুঝেছো? তো সেই কারণে মেয়ে এইভাবেই করেছে, সব বাক্স করে করে রেখেছে যাতে ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা ফাঁকা থাকে। তো এরপরে আবার পুজো আসছে, তার মধ্যে আবার কেনাকাটা আছে, আরও ভরে যাবে। তো এইভাবেই গোছালাম, মেয়েই গুছিয়েছে, আমি নামেই সমস্ত সাজার জিনিস বলো সব কিছু গুছিয়ে এরকম বাক্স করে মেয়েই করেছে।
তো চলো ড্রেসিং টেবিল গোছানো শেষ, আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের বাংকার গোছানো শেষ। বাংকারে এখনও আমার প্রচুর জায়গা, অনেক জিনিস উঠবে। তো আজকে আর কিছু না, আজকে এই যতদূর নোংরা আছে এগুলোকে সব পরিষ্কার করব। ঘরটা পরিষ্কার করেছি, এখনও তো বিছানার ওগুলো রয়েই গেছে, ওগুলো পরে স্নান করে এসে করব। আর এই যে নিচে নোংরা আছে এখন এইটুকুনি ঝাড় দিয়ে পরিষ্কার করব, জলও চলে আসবে এক্ষুনি, তো এরপরে স্নান করে নেব। এতটা এই পাশটায় গরম দেখেছো, আমি পুরো ঘেমে স্নান করে গেছি। এই জায়গাটায় দাঁড়িয়ে কিচ্ছু করা যাচ্ছে না। চিরুনি ধোবো, কালকে রেখে দে গামলায়, ওখানে একটা আছে, ওটা থাক। তো কিছু কাজ করা যাচ্ছে না। তোমাদের দাদাভাইকে বললাম যে কালকে সকালবেলায় ওই পাখাটা খুলে এখানে লাগিয়ে দিতে, না হলে কাজ তো করতেই পারবো না কিছু। তো আজকে আর ভিডিও বেশি বড় করব না, এই অবধিই রাখবো। কেন বলো তো, এরপরে ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, জল আসবে, বাইরে ধুয়ে পরিষ্কার করব, কাজ অনেক আছে। কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কত তাড়াতাড়ি স্নান করব, ঘামে মানে গা থেকে মনে হচ্ছে গন্ধ বেরাচ্ছে, কত তাড়াতাড়ি করব। এই ঘরদোর মুছে আজকের মতো রেখে দেবো, আবার কালকে যা হবে আবার কালকে। এখন প্রায় 9টা মতো বাজতে যায় না, 9টা থেকে 10টা 1 ঘন্টা জল দেবে, এই জলের মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হবে। তবে একটা কাজ করব, যদি শরীরটা এসে ভালো লাগে তাহলে বিছানার যেগুলো রোদে দিয়েছিলাম ওগুলো গোছাবো, ওগুলো গুছিয়ে ভিআইপির মধ্যে ভরে রাখবো। তাহলে কালকে তোমাদের দাদাভাই টিভি খুলবে, ওই ভিআইপিগুলো বাদবাকি যা থাকবে সেগুলো বাংকারে তুলবে। আর তোমাদের দাদাভাই এখন ওই ঘরে আছে, যন্ত্রপাতি গোছাচ্ছে, বিশাল যন্ত্রপাতি পুরো ওই ঘর ছড়ানো, তো যন্ত্রপাতিগুলো এখন গোছাচ্ছে। ঠিক আছে, তো চলো আর বকবক করছিও না, আর ভিডিও আজকে বড় করছি না, এই অবধি রেখে দিলাম। আবার কালকে সকালবেলায় নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।